প্রাইভেট পড়াতে গিয়ে দেখি বাসায় কেউ নেই। তারপর আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল এবং আন্টি কোথায়? সে বলল তারা বেড়াতে গেছে, আসতে একটু দেরি হবে। বাসায় কেউ নেই, খালি বাসায় আমি আর আমার ছাত্র। মনের মধ্যে কিছুটা ভয়ও কাজ করছে। তাছাড়া খালি বাসা, আর ওদিকে আমার ছাত্রের লক্ষণও আজকে খুব একটা ভালো বুঝতেছি না। কেমন করে যেন আমার দিকে চেয়ে রইল। তারপর আমার ছাত্র বলল, ম্যাডাম আমার খুব মাথা ব্যথা করছে, চা খাবেন? আপনি চা খেলে আপনার জন্য চা বানাবো। আপনার সুবাদে আমারও চা খাওয়া হলো। আমি বললাম, ঠিক আছে, চা খাওয়া যেতে পারে। আমার কথা শুনে ছাত্র খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে চা বানিয়ে আনলো। আমি চাটা মুখে দিয়ে দেখলাম অনেক মজা হয়েছে। আমার ছাত্র যে এত সুন্দর করে চা বানাতে পারে তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। তার হাতে চা খেয়ে তার প্রশংসা করতে লাগলাম। আমার প্রশংসা শুনে সে অনেক খুশি হলো। এইভাবে তাকে 3 মাস প্রাইভেট পড়ালাম। 3 মাস খুব ভালোই কাটল। তারপর একদিন শখের বসে শাড়ি পরে ছাত্রের বাসায় প্রাইভেট পড়াতে গেলাম। আমার ছাত্র আমাকে দেখে বলল, ওয়াও ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম, আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। আপনার ব্যবহার, চেহারার সুন্দরতা, পটল ছেঁড়া আঁখি, যৌবন ভরা প্রেম, বনলতার মতো চুল সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমার সবটুকু ভালোবাসা আপনাকে নিবেদন করলাম। দয়া করে আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন। 10ম শ্রেণীতে পড়ে ছাত্রের মুখে এত সুন্দর প্রেম নিবেদনের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কখনো কল্পনাও করতে পারিনি যে সে আমাকে এত সুন্দর করে প্রেম নিবেদন করবে। কি করব তখন আমি বুঝতে পারছি না। সবকিছু ওলট পালট লাগছে। মনের ভিতরটা যেন জ্বর বয়ে যাচ্ছে। আমি এর আগে কখনো কারো প্রেমে পড়িনি তো, তাই কিচ্ছু বুঝতে পারিনি। তার কাছ থেকে এইসব কথা শুনে কেমন জানি নিজের মধ্যে উতাল পাতাল হাওয়া বয়ে যাচ্ছে। জীবনে প্রথম কারো কাছ থেকে এমন রোমান্টিক কথা শুনে আমিও যেন উন্মাদ হয়ে যাই। তারপর সে বলল, ম্যাডাম আপনি কি আমাকে ভালোবাসবেন? আপনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন? আমার কাছে এমনভাবে প্রেম নিবেদন করে বসল। তখন আমি কি করব বুঝতে পারছি না। আমি বললাম, নিলয় তুমি আমার ছাত্র। তাছাড়া তুমি আমার চাইতে বয়সে 5 বছরের ছোট্ট। এইসব কথা ভেবো না, তাহলে পাপ হবে। আমার ছাত্র বলল, ম্যাডাম কেন? বয়সে বড় হলে কি প্রেম করা যাবে না? বয়সে বড় হলে কি তাকে ভালোবাসা যায় না? আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি। আমার ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। ম্যাডাম আপনি আমার চাইতে বয়সে বড় হলেও আমার কোনো সমস্যা নাই। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি পড়ব না। ছাত্রের এই মিনতি শুনে মনটা খারাপ হয়ে গেল। আর মনে মনে ভাবলাম, অনেক কষ্ট করে টিউশনিটা পেলাম। যদি টিউশনিটা হাত ছাড়া হয়ে যায় তাহলে তো আমি বাসা ভাড়া দিব কি করে? চলবো কেমন করে? মনের মধ্যে অনেক ভয়। যদি এখন আমি তার প্রেম নিবেদন না করি তাহলে হয়তো বা আমার টিউশনিটা বাদ হয়ে যাবে। নিলয় তার বাবাকে অলট পালট কিছু বোঝাবে। এইসব চিন্তা ভাবনা করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই নিলয় আমাকে ফোন দেয়। ম্যাডাম কেমন আছেন? বাসায় গেছেন? খাওয়া দাওয়া করছেন? কি খেয়েছেন? আমি বললাম, হ্যাঁ খেয়েছি। তুমি খেয়েছ? আমি বললাম, জি ম্যাডাম, খেয়েছি। আগামীকালকে কোথাও ঘুরতে যেতে মন চাইছে। ম্যাডাম চলুন কোথাও থেকে ঘুরে আসি। আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। ম্যাডাম বলল, কোথায় যাবা? আমি বললাম, নন্দন পার্ক। ম্যাডাম নন্দন পার্কের কথা শুনে অনেক খুশি হলো। ম্যাডাম আমার সাথে ঘুরতে যেতে রাজি হলো। তারপর ম্যাডামকে নিয়ে নন্দন পার্কে গেলাম ঘুরতে। সেখানে অনেক কপতি হাত ধরে চলা, বসে আড্ডা মারা, এসব দেখে আমি ছাত্রের প্রতি আরো ইমোশনাল হয়ে পড়ি। সেও আমাকে বিভিন্নভাবে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে। এইভাবে অনেক আনন্দঘন মুহূর্তে এই দিনের সময়টা কাটল। এই দিন আমি আর তাকে প্রাইভেট পড়াতে যাই নাই। পরের দিন আমি তাকে প্রাইভেট পড়াতে গেলাম। আমি তাকে মনোযোগ দিয়ে প্রাইভেট পড়াতে শুরু করলাম। হঠাৎ দেখি আমার টেবিলের নিচে আমার পায়ের উপর কারো পায়ের সুরসুরি। বসতে বাকি নেই সে যে আমার গুণধর ছাত্র। হঠাৎ পায়ের মধ্যে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে সমস্ত শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল।
মনে হলো শরীর বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু হলো। তার পায়ের নিপুণ কৌশল আমার আস্তে আস্তে উপরে উঠতে শুরু হলো। বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। হঠাৎ ছাত্রের মা চা নাস্তা নিয়ে এলো। পরিস্থিতিও স্বাভাবিক হয়ে গেল। এইভাবে সেদিন আমি বেঁচে গেলাম। আর মনের মধ্যে সব সময় ভয় হতো কখন জানি কি হয়। তারপর আরেক দিন নিলয়ের বাবা মা 3 দিনের জন্য সিলেট গেছে। তাদের কোনো এক আত্মীয় নাকি অসুস্থ, তাদেরকে দেখতে গেছে। নিলয়কে নিয়ে যাই নাই, কারণ সামনে তার পরীক্ষা। এই 3 দিনটা নিয়ে আমার খুব ভয় ছিল। আর মনে মনে ভাবি নিলয় আমার জন্য যে পাগল জানি না। এই 3 দিন খালি বাসা পেয়ে নিলয় আমার সাথে কি করে। মনের মধ্যে আতঙ্ক নিয়ে তাকে প্রাইভেট পড়াতে যাই। এই 3 দিন প্রাইভেট পড়াতে গেলাম চাচ্ছিলাম। আঙ্কেল বলে গেল নিলয়ের সামনে পরীক্ষা, তাই প্রাইভেট একদিনও মিস দেওয়া যাবে না। কি করব, বাধ্য হয়ে আমাকে প্রাইভেট পড়াতে যেতে হলো। নিলয়ের আব্বা আম্মা যখন সিলেট বেড়াতে চলে গেল, এর পরের দিনে আমি নিলয়ের বাসায় তাকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে যাই। কলিং বেলে টিপ দিতে সে দরজা খুলল। দরজা খোলার সাথে দেখতে পেলাম সমস্ত রুম সে কাঁচা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর পুরো রুমটা জুড়ে লেখা নিলয় প্লাস শাইলা। আমি অবাক হয়ে বললাম, এইসব কি? সে বলল, এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকেও আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাডাম, একটু ভেবে দেখুন, অনেক কিছুই আছে। এই বলে সে ভিতর থেকে কি যেন আনতে গেছে। আর আমি চা খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে আমার কাঁধের উপর কারো হাতের ছোঁয়া অনুভব করি। হাতের ছোঁয়া পেয়ে আমার মনে হলো যেন সমস্ত শরীরে অনুভূতির জ্বর বইতে শুরু হলো। আমি পিছনে ফিরে দেখি, আর কেউ নয়, সে আমারই গুন্ধর ছাত্র। তারপর সে আস্তে আস্তে তার হাতে এবং অন্যান্য প্রত্যঙ্গের গতি বিভিন্ন কৌশলে কাজে লাগাতে লাগলো। আমি তো তার কৌশল দেখে অবাক। মাত্র ক্লাস 10-এ পড়ে একটা ছেলে কি করে এত কৌশলে একটা মেয়েকে বশ করতে পারে, একটা মেয়ে আবেগের জোয়ারে ভাসিয়ে দিতে পারে। অবশেষে তার কৌশলের কাছে আমি হার মানলাম। মাত্র ক্লাস 10-এ পড়ে ছেলের কৌশলের মার খেয়ে আমি খুশি হয়ে যেন আমি আনন্দে ভাসতে শুরু করলাম। কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম। প্রায় 3 ঘন্টা বিনোদনের পর আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমার উপর দিয়ে কাল বৈশাখী জড়ো হয়ে গেছে। খুব কষ্ট করে আস্তে আস্তে বাসায় আসলাম। তারপর 3 দিন পর্যন্ত আর বিছানা থেকে উঠতেই পারছিলাম না। আর মনে মনে ভাবলাম, এত ছোট্ট একটি ছেলে কিভাবে এত কৌশল জানে। তার কৌশলের মায়ের পেছে আমি যেন লণ্ডভণ্ড হয়ে গেছি। অনেক কষ্ট করে প্রায় 1 সপ্তাহ পর আমি সুস্থ হয়ে পরের দিন আবার টিউশনি পড়াতে যাই। সে আমাকে দেখে বলল, কি ম্যাডাম, কেমন দিলাম সেদিন? আমি লজ্জায় কথা বলি না, মুখ লাল হয়ে গেছে। তারপর সে আস্তে আস্তে আবার আমার সাথে এই রকম আচরণ করে। আমি বাধ্য হয়ে তাকে দিতে হতো। মনে মনে ভাবতাম, নষ্ট হয়েছি, একজনের দ্বারাই হই। আর সে যেহেতু আমাকে নষ্ট করছে, সুতরাং তাকেই আমি বিয়ে করব। এইভাবে প্রায় 2 মাস পার হয়ে গেল। হঠাৎ আমার বমি বমি ভাব আসছে, বুঝতে পারছি না। হঠাৎ বমি, মনের ভিতর সন্দেহের তীর বিঁধল। জানি না আমার কি হয়েছে। মনের সন্দেহ দূর করতে টেস্ট করলাম। টেস্ট দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে খুব অসহায় মনে হলো। এখন আমি কি করি? বাধ্য হয়ে তার সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে। আমি আমার ছাত্রকে সব বলার পর সে চুপ করে রইল। নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করল। সেও বোকা হয়ে রইল, কোনো কথা বলল না। আমি বললাম, তুমি তোমার বাবা মার কাছে বিষয়টা শেয়ার করো, নাইলে আমি মরে যাব। নিলয় ভয়ে ভয়ে তার মার কাছে সব শেয়ার করল। তার মা এইসব কথা শুনে হতবাক হয়ে পড়ল। তারপর তার মা তার বাবার কাছেও বিষয়টা শেয়ার করল। তার বাবা বলল, মেয়েটাকে ডেকে আনো আমার কাছে। অনেক কিছুর পর নিলয়ের বাবা আমাকে ডেকে নিয়ে বলল, মারে, আমার দুষ্টু ছেলেটারে ক্ষমা করে দাও। তোমার সাথে যা করছে তা অন্যায় হয়েছে। তারপর নিলয়ের বাবা কাজী ডেকে এনে নিলয় আর আমাকে বিয়ে পড়িয়ে দিল। কিছুদিন পর নিলয়ের আর আমার কুল আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম নিল। শাইলা এখন তার সন্তান, স্বামী এবং সংসার নিয়ে ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা মেয়ের স্বপ্ন এইভাবে একটি ছোট্ট ভুলের জন্য ধ্বংস হয়ে গেল। প্রিয় বন্ধুরা, পরিশেষে আমি বলবো, জীবনে চলার পথে অনেক বাধা আসতেই পারে।
আর এইসব বাধাকে অতিক্রম করে যদি তোমরা চলতে পারো তাহলেই কেবল তোমাদের জীবনে সফলতা সম্ভব। গল্পের শায়লা যদি তার আবেগটাকে কাজে না লাগাতো তাহলে তার সবকিছু হারিয়ে চার দেয়ালের ভিতর বন্দী হতে হতো না, ধ্বংস হয়ে যেত না তার মা বাবার এবং তার নিজের সারা জীবনের লালিত স্বপ্ন। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর আপনারা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরিশেষে আপনাদের সকলের নেক হায়াত কামনা করি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।